সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। স্বাগত তুষার আপনাকে। দৈনিক ইত্তেফাকের আজকে শিরোনামে যে খবর পাচ্ছি, জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে, তারেক রহমান, কোনো আধিপত্যবাদ বা চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ প্রতিদিন কেমন হবে নির্বাচনী প্রচারে কেন উপেক্ষিত মৌলিক ইস্যু। আমার দেশ দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে চায় জামাত, নির্বাচন বানচালে ভারতের নীল নকশা বড় হামলার ছক। মানবজমিন, বিএনপির সব পরিকল্পনা জনগণের জন্যই, ২৬ বিষয়ে প্রাধান্য দিয়ে জামায়াতের ইশতেহার ঘোষণা। কালের কণ্ঠ, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, ভারতকে মার্কিন শুল্ক ছাড়িয়ে চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি। সময়ের আলো, আত্মনির্ভরতার অঙ্গীকার, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালামে পরিণত হয়েছে। খবরের কাগজ, ভোটের হাওয়ায় চাপাও এলপি গ্যাসের সংকট, গুপ্ত সংগঠন নতুন জালিম। আলোকিত বাংলাদেশ, নারী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জামাতের ৪১ দফা, ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। করতোয়া, জামাতের অগ্রাধিকার ২৬ বিষয়, বিএনপি ক্ষমতা গেলে ফরিদপুরকে বিভাগ করবে। এই ছিল শিরোনাম। আমরা যেটা দেখলাম আজকে দিনের খবরের মধ্যে আছে যে বক্তৃতা তো আছেই, এর মধ্যে আছে জামাতের ইশতেহার প্রকাশ করা হয়েছে, সেখানে ২৬ দফা, নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখেছি, বেশ বড় একটা ইশতেহার। জি। সেখানে অনেক ধরনের কথা আছে, তবে আমি যে জায়গাটা নিয়ে তাদের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল এর আগে, সেটা হচ্ছে নারী বিষয়ে তাদের অবস্থান। এই ইশতেহারেও নারীদের সম্পর্কে তারা যেসব প্রস্তুতি কথা বলেছেন, আপনি যে একটা পত্রিকা আমাকে দেন তাহলে আমি হয়তো দেখে বলতে পারি। তার মধ্যে আছে নারীর জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, তারপরে নারীর জন্য টয়লেট, নারীর জন্য নামাজ পড়ার জায়গা, এগুলো আছে। তো ওনারা এগুলো কোথায় তৈরি করবেন তাহলে, এটা আমার একটা বড় প্রশ্ন। এগুলো কিন্তু অলরেডি ডান। নারীর স্বাস্থ্য বিষয়ক যেসব বিষয়, এইগুলি বহু আগেই এই এসডিজি এমডিজি লক্ষ্য অর্জন করতে গিয়ে, নারী এবং শিশু মৃত্যুর হার কমাতে গিয়ে বাংলাদেশের প্রতিটি সরকার করেছে। অতএব ওনারা নারীদের জন্য খুব নতুন কিছু বলেন নাই এবং নারীদের বিষয়ে তাদের যে অবস্থান সেটাকে সুস্পষ্ট করেন নাই। অতএব নারী বিষয়ে তারা আগে যেমন শূন্য পেয়েছিলেন, এখনও শূন্যই পেয়ে যাচ্ছেন ইশতেহারের মধ্যে। বাকিটুকু নাই বলে ওনারা মানবিক ব্যবস্থা গড়ে তুলবেন বলেছেন। তো আগে কি দানবিক ব্যবস্থা ছিল কি না, এটা একটা প্রশ্ন উঠবে। এবং আমার ধারণা যে আমরা চুলচেরা বিশ্লেষণ করলে ইশতেহারটিতে আসলে খুব একটা নতুন কিছু নাই, মানে নতুন কোনো প্রতিশ্রুতি নাই। আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ উনি করবেন কেন, বা ওনার দলই বা করবে কেন? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তো জুলাই সনদ দিয়ে হচ্ছে, তাহলে হ্যাঁ না ভোটের দরকার কি? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তো ওনার দল করার কিছু নাই, বা বিএনপিরও করার কিছু নাই। ওনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করছেন। তাহলে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, সেটার কৃতিত্ব তো নিবে এই অন্তর্বর্তী সরকার। এবং তারাও বলছে যে জুলাই সনদ দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হবে। তাহলে আলাদা করে ওনারা আবার কিভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করবেন? আর বাংলাদেশে তো ফ্যাসিবাদী ব্যবস্থা কখনো ছিল না, ফ্যাসিবাদী সরকার তৈরি হতে পারে, ব্যবস্থা কখনোই বাংলাদেশে ফ্যাসিবাদী ছিল না। বাংলাদেশের ফ্যাসিবাদী বলে শুধু মুখে না, আইনও কোথাও ফ্যাসিবাদ কায়েম করার কোনো সুযোগ ছিল না। ফ্যাসিবাদ কিন্তু আইনগতভাবে কায়েম হয় নাই, ফ্যাসিবাদ হয়েছে আইনকে অগ্রাহ্য করার মধ্যে দিয়ে। ফ্যাসিবাদ কখন আইন মেনে হয় না, এই জিনিসটাই আমি বুঝলাম না কেন আমাদের রাজনৈতিক দলগুলি কখনো স্বীকারই করতে চায় না। ফ্যাসিবাদ হয় আইনকে অগ্রাহ্য করার মধ্যে দিয়ে। যেমন নির্বাচনের আইন আছে, সেই আইনে কোথাও আছে কারচুপি হবে, সেই আইনে কোথাও আছে নিজের লোককে ইচ্ছা মতো পাশ করানো যাবে, সেই আইনে কোথাও আছে বিরোধীদেরকে দাঁড়াতে দেওয়া হবে না, এগুলো আছে। বিরোধীর নামে ভুয়া মামলা দেওয়া হবে, বাসন চুরির মামলা, আগুন দেওয়ার মামলা, এটা মামলা সেটা মামলা, যেগুলো দেওয়া হয়েছে আমরা তো দেখেছি কি দেওয়া হয়েছে। তো সেইগুলি কি আসলে আইনের মধ্যে বলা আছে যে মিথ্যা মামলা করা যায়? ক্ষমতায় গেলে ক্ষমতাকে কাজে লাগিয়ে পুরো সিস্টেমটাকে একজন ফ্যাসিবাদী ব্যবহার করতে পারে। এখন তারা বলতে পারেন যে আমরা সেই ব্যবহারের সুযোগ কমিয়ে দিয়েছি, কিন্তু সেই ব্যবহারের সুযোগ কি তারা আসলে কমাতে পেরেছেন? যদি কমাতেই পারতেন তাহলে তারা নিজেরাও তো সেই ব্যবস্থার সুযোগ নিয়ে ফ্যাসিবাদী আচরণ করেছেন। আজকে আমার বলতে হয় আনিস আলমগীর কেন কারাগারে, কেন পান্না এবং লতিফ সিদ্দিকীরা কারাগারে গিয়েছিলেন? সংবিধান নিয়ে আলাপ করতে গিয়ে কেন তারা সন্ত্রাসী হয়ে গেলেন? তো এইটা কোন ব্যবস্থা ছিল? এটা ক্ষমতাকে কাজে লাগিয়ে করা ব্যবস্থা না। তো এখন এই জিনিসগুলি তারা করেছেন, তো মুখে তারা বলছেন ফ্যাসিবাদ বিলোপ করবেন, অন্তর্বর্তী সরকারও বলছেন ফ্যাসিবাদ বিলোপ করবেন, কিন্তু ক্ষমতাকে ফ্যাসিবাদী কাজে ব্যবহার করার পদ্ধতি তো বন্ধ হয়নি। এটা কিভাবে বন্ধ হতে পারে? এটা শুধুমাত্র বন্ধ হতে পারে আপনি যদি আচরণটা ওইভাবে করেন। আইনের মধ্যে তো কোথাও এটা ছিল না, কিন্তু আইনকে ব্যবহার করার সুযোগ সবসময় ক্ষমতাবানের কাছে থাকে। ক্ষমতার জিনিসটা কি? ক্ষমতা হচ্ছেই আপনি আইন
ব্যবস্থা, রাষ্ট্রের বিভিন্ন সুবিধা এগুলিকে ব্যবহার করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আপনি যাতে দায়িত্বশীলভাবে ব্যবহার করেন। এখন আমাদের সেনাবাহিনীর হাতে বন্দুক আছে, তো চাইলে তারা মানুষ মারতে পারে, তো মারে না কেন? কারণ এটা আমাদের মানুষ মারার জন্য দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে কোনো বিদেশি শত্রু আমাদের এখানে ঢুকলে বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য। কিন্তু কেউ যদি চায়, তারা কি সেটা নিজের দেশের বিরুদ্ধে ব্যবহার করে না? পাকিস্তানি সেনাবাহিনী নিজের দেশের লোকদেরকে হত্যা করে না এই দেশে? সেইটা ফ্যাসিবাদ। তো একই তো বন্দুক, কিন্তু আচরণটা ফ্যাসিবাদী। আইনে তো কোথাও নাই যে আপনি নিজের দেশের লোককে হত্যা করতে পারবেন। তো ঠিক একই রকমভাবে আজকে তারা যখন বলছেন তারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদ বিলুপ্ত করবেন, তাদেরকে বলতে হবে আমরা ফ্যাসিবাদী হব না। কিন্তু তারা বলে আমরা ফ্যাসিবাদ বিলুপ্ত করব। ফ্যাসিবাদ তো বিলুপ্ত হয়েছে, তো এইটা তারা বলেন আর কি। আসলে আমার কেন জানি মনে হয় জানেন, আমাদের জনগণকে না মানে কুইনাইনকে চিনি মাখিয়ে দিয়ে দিলে তারা বিশ্বাস করে, এত বিশ্বাস। শরৎচন্দ্র বহু বছর আগে লিখেছিলেন যে বিশ্বাস করিয়া ঠকাও ভালো, তবু অবিশ্বাস করিয়া পাপের ভাগী হইব না। অবিশ্বাস করলে নাকি আপনার পাপ হয়, আর বিশ্বাস করিয়া ঠকলে নাকি ভালো। বিশ্বাস করিয়া ঠকলে যে আপনি বুদ্ধু, এটা হ্যাঁ, এইটা শরৎচন্দ্র কিন্তু ব্যাখ্যা করে নাই। বলে যে অবিশ্বাস করিলে পাপ হইবে। কেন? অবিশ্বাস করাই তো আসলে মানে করারই তো কথা। যদি কেউ আমাকে প্রতারণা করে তাকে আমি অবিশ্বাস করবো না? বেহেশতে যাওয়ার টিকিট তো বিশ্বাস করে, হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করিয়া ঠকাও ভালো, অবিশ্বাস করিয়া পাপের ভাগী হইব না। এই যে টিকিটটা বিক্রি হয়েছে, বা ধরেন এই টিকিটের প্রস্তাব দেওয়া হয়েছে, না মরা পর্যন্ত তো উনি বুঝবেন উনি ঠকলো নাকি জিতলো। তো এখন ধরেন ওইখান থেকে ফিরে এসে তো এটাও বলতে পারবে না যে আমি আর আগামীবার ভোট দিব না, আমি দেখে আসছি আমি পাই নাই। তো এইটা চমৎকার একটা প্রতারণা না? তো এইগুলা যখন করা হয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে যে দায়িত্বশীলভাবে ক্ষমতাকে ব্যবহার করাই হচ্ছে ফ্যাসিবাদ বিলুপ্ত করার উপায়। দায়িত্বহীনতার সঙ্গে ক্ষমতাকে ব্যবহার করলেই ফ্যাসিবাদ জন্মায়। জনগণ কতটা অসহায়? জনগণ অসহায় ছিল, জনগণ এখনো অসহায়। ভবিষ্যতে জনগণ তার এই কোনো সহায় পাবে কিনা এটা নির্ভর করবে আগামীতে যারা জিতবেন, এবং জনগণ যদি ঠিকমতো ভোট দেয়, সেই ভোটের মানুষেরা তাদের সঙ্গে যে আচরণ করবেন তার উপরে নির্ভর করবে জনগণকে আসলে রাষ্ট্রকে সহায় হিসেবে পাবে কিনা। রাষ্ট্র কিন্তু আমাদের দেশে নির্যাতনকারী হয়ে উঠেছে, এবং ধীরে 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 বহু নির্যাতক আইন, বহু বৈষম্যমূলক আইন এই বাংলাদেশে তৈরি হয়েছে। না, রাষ্ট্র মানবিক হবে এটা রাষ্ট্র দমনমূলক না, রাষ্ট্র মানবিক হবে এটা তো আমরা সবাই বলতেছে। তা আসলে মানে মানুষই তো রাষ্ট্র তৈরি করে, কিন্তু আমাদের মুশকিল হয়েছে যে আমাদের রাষ্ট্রের ক্ষমতা যার কাছে যায় তারা অমানুষ হয়ে ওঠেন, ক্ষমতা তাদেরকে অমানুষে পরিণত করে। এবং তারপরে আমরা যেটা দেখেছি যে তারা ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেন যে রাষ্ট্র আমাদের কাছে নিবর্তনমূলক বা নির্যাতনমূলক হয়ে ওঠে। রাষ্ট্র নির্যাতন করে, আমরা রাষ্ট্রকে ভয় পাই, কিন্তু আমাদের রাষ্ট্রকে আশ্রয় ভাবার কথা। কেননা গরিব মানুষ যখন অত্যাচারিত হবে সে রাষ্ট্রের কাছে আশ্রয় চাইবে, সে কোর্টে যাবে। কিন্তু দেখা যায় দিনের পর দিন মামলা ঝুলে থাকে, দেখা যায় সমাধান হয় না, দেখা যায় উকিলের যে ফিস সেটা সে দিতে পারে না। মানুষ মামলা করলে সর্বশান্ত হয়ে যায়। পৃথিবীর সব দেশে মামলা করে মানুষ ধনী হয়। আপনি উন্নত দেশে গেলে দেখবেন একটা দাঁত ভেঙে গিয়েছে, সেই মামলা করেও সে $1 মিলিয়ন পেয়েছে। হ্যাঁ, আর আমাদের দেশে আপনি সহায় সম্পত্তি সব লুট করে নিয়ে গেছে, সেই মামলা করতে গেলে প্রথমত আপনি উকিলের খরচ দেওয়ার ক্ষমতা নাই, আবার অনেক কষ্ট করে ভিটা বাড়ি সব বিক্রি করে আপনি উকিলের খরচ দিলেন, রায় হয় না। বাবার মামলা নাতি, মানে তার পুত্রের পরে তার নাতিও টানতে থাকে। তো এই যে অবস্থাটা তৈরি হয়, এবং আমাদের দেশে ক্ষতিপূরণের মামলা কতগুলি আসলে আপনি যদি দেখেন, কতগুলি আসলে সমাধান হয়, ক্ষতিপূরণ কি আমরা আসলে পাই কিনা এইটার কোনো ডেটা নাই। আমার কাছে কেন জানি মনে হয় যে এত রিসার্চ হয়, আমাদের রিসার্চ করা উচিত যে আমাদের সবই তো সেবা। হাসপাতালে গেলে আপনি সেবা না পেলে যেমন সবাই কমপ্লেন করে, আদালতও তো সেবা, বিচারের সেবা। সেখানে গিয়ে মানুষ আসলে কতটুকু সেবা পাচ্ছে এবং পাচ্ছে না, তারা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছে অথবা করছে না, এইটার কিন্তু কোনো আমি ডেটা বা কোনো ধরনের রিসার্চ বা গবেষণা অন্তত আপনাদের পত্রিকা তো আমরা কখনো দেখি না। তো যদি তারা এইগুলা বলতে পারতেন যে মামলা জট কমিয়ে দিব, আপনি অনেক সহজে মামলা করতে পারবেন, মামলা জনিত বা এই ধরনের আইনি সহায়তার জন্য রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে, কিন্তু ওগুলো নাই। আপনি যদি স্বাস্থ্যের জায়গাতেও দেখবেন যে আসলে কোনো সুস্পষ্ট কোনো ধারণাবিহীন সব ম্যানিফেস্টো। আমি জানি না বিএনপিটা আসবে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সুস্পষ্ট কোনো
লক্ষ্য বা সুস্পষ্ট কোনো সমাধান এইসব ম্যানিফেস্টোতে নাই। এগুলা গাল ভরা ম্যানিফেস্টো, এগুলো যারা লেখে আর যারা এগুলো বলে নির্বাচনের পরে ভুলে যায়। কারণ সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ে ওনারা একটা কথা বলেছেন, নারীর দাবি কি সম্পত্তিতে, সেটা কিন্তু তারা বলেন নাই। তো শেষ পর্যন্ত সম্পত্তিতে নারীর অধিকার তো আছে, ওনারা কিভাবে বাস্তবায়িত করবেন, কি বলেছেন এটা কোনো ব্যাখ্যা নেই। সম্পত্তিতে তো নারীর অধিকার আছে। নারীর অধিকার, নারীর দাবি কিন্তু ভিন্ন, নারী সমান অধিকার চায়, তারা তো এটাতে বিশ্বাস কিন্তু করে সেটা না। বলে নাই। তো বলেছে নারীর সম্পত্তি যাতে পায় সেই ব্যবস্থা করবে, মানে নারীকে যে ঠকিয়ে সম্পদ দেওয়া হয় না সেটা তারা ঠিক করবে, কিন্তু নারীর যে দাবি সমান পাওয়া সেটার ব্যাপারে কিছু বলে নাই। সেই আর নারী তো এমনি তো রাষ্ট্র পর্যায়ে তো আসতে পারবে না। না, পারবে না, তবে ওই যে একটা নিয়ম আছে, দুইজন নারী সমান একজন পুরুষ সাক্ষী। তো ওইরকম যদি এরকম হয় যে দুইজন একসাথে গেলে হয়তো তারা সমান বলে মেনে নেবেন, হয়তো, আমি জানি না। যাই হোক, ইত্তেফাকের শিরোনাম দেখছিলাম যে খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে, তারেক রহমান, এটা ব্যাপারটা কি? এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। যদি জাল ব্যালট পেপার ছাপা হয়, এটা গুরুতর অভিযোগ। এই খবর যেখান থেকে এসেছে আমার মনে হয় সেটা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এই প্রমাণ সহ পৌঁছে দিলে এই ব্যাপারটি তদন্ত হয়ে যাবে অথবা দোষীরা ধরা পড়বে। এটা খুবই জরুরি, কারণ এটা হলে পরে আমাদের নির্বাচনটা একেবারেই বিতর্কিত হয়ে যাবে, এবং একটি জাল ব্যালট ধরা পড়লে কিন্তু নির্বাচনটা বিতর্কিত হয়ে যাবে। এটা যাতে না হয়, এটা এটা মানে নিশ্চিত করা সরকারের মানে একটা বড় দায়িত্ব, এবং নির্বাচন কমিশনেরও দায়িত্ব। বাংলাদেশ প্রতিদিন কেমন হবে নির্বাচন? কেমন হবে নির্বাচন, এটা আমরা নির্বাচনের দিন বুঝতে পারবো। আমার এখনো মনে হয় না যে নির্বাচন যে আমরা যেরকম আশা করেছি জি, পুরোপুরি সেই রকম হবে। এর কারণ হচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতিজনিত অনেক দুর্বলতা আছে। এখনো পর্যন্ত বহু মানুষ জানে না যে গণভোটে টিক চিহ্ন দিবে নাকি ক্রস চিহ্ন দিবে নাকি সিল মারবে, এটা কিন্তু জানে না। আমি একটা অনুষ্ঠানে উপস্থাপককে জিজ্ঞেস করেছি, আচ্ছা, সে খুব চিন্তা ভাবনা করে বলছে মনে তো হয় টিক দিতে হবে। তো মনে তো হয়ের জায়গা কিন্তু এখন আর নাই, আমাদের জানতে হবে যে আমরা কিভাবে দিব। আর যদি টিক দিতে হয় তাহলে কলম দিয়ে দিব, সেই কলম কি ওইখানে থাকবে নাকি আমার কলম সাথে করে নিয়ে যাব, এই যে প্রশ্ন আছে। বা ধরেন সিল যদি দিতে হয় তাহলে সেটা কেমন সিল, অথবা ধরেন যদি ক্রস চিহ্ন দিতে হয় সেটাই বা আসলে ক্রস দিতে হবে কিনা, মানে অনেকে কিন্তু এটা জানে না। এরকম অনেক কিছুই অজানা। এবং এইবার যেহেতু 4 কোটির উপরে নতুন ভোটার তারা বলেছেন, তরুণ ভোটার বলেছেন, এই 4 কোটি ভোটারের সেরকম অভিজ্ঞতা নাই অনেকেরই। তো এই যে অভিজ্ঞতাহীন ভোটাররা ভোট দিতে যাবেন তারা কিন্তু অনেক কিছু বুঝবেন না বা না কিন্তু অনেক যে ভুলও করবেন। মানে সময়টা, এই সময়টাই কি দুইটা ভোট দেওয়া সম্ভব? সময়টাতে 2টা ভোট দেওয়া সম্ভব, খুব কঠিন না, কারণ একটা ভোট তো শুধু মানে একটাই ভোট। না কিন্তু একটা দিতেই তো আপনার বিকাল 4টার পরে হয়ে যায়, কিন্তু এই দুইটা দিতে গেলে তো অন্যরকম জটলা হবে। এর আগে এই জটলা এবং এই বিষয়গুলি কিন্তু বলা হয়েছে যে এগুলা অনেক সময় দলগুলি করে, ভুয়া লোককে দাঁড় করিয়ে রাখে লাইনে, ভোটকে ডিলে করায়। অনেকে যেটা করেন সকালের দিকে না গিয়ে দুপুরে বা বিকালে গিয়ে ভিড় করেন, সকালে দেখা যায় ভোট কেন্দ্র খালি, বিকালবেলা একদম ভরে যায়। তো এই ব্যাপারগুলি হয়। আমার মনে হয় ভোটারদের এই ক্ষেত্রে সচেতন হতে হবে, যাতে তারা একেবারে সকাল থেকেই তারা দিতে যেতে থাকেন ভোট, এবং দ্রুত ভোট কেন্দ্রে চলে যান এবং চেষ্টা করেন তার নিজের ভোটটা দিয়ে বাড়ি চলে এসে বাকি সময়টা আনন্দে কাটাতে। আর আরও বেশি চিন্তা করতে হবে যারা বয়স্ক, বৃদ্ধ, যারা ভোট কেন্দ্রে যেতে যাদের অ্যাসিস্ট্যান্স লাগে, এরকমদেরকে যেন তারা অ্যাসিস্ট্যান্স দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যান। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের উচিত ছিল যে এই ধরনের ভোটারদের জন্য আলাদা বুথ বা আলাদা ভোটিং রুম দেওয়া, যেখানে বয়স্ক ভোটাররা ভোটটা দিতে পারবেন, এবং সেগুলি সব নিচতলায় হবে, একতলায়। যাদের বয়স 60-এর উপরে এরা সব, বা 65-র উপরে, এরা সবাই নিচতলায় ভোট দেবেন। এবং শুধু তাই না, কারো যদি নন ফিজিক্যালি চ্যালেঞ্জ হওয়ার মতো ব্যাপার থাকে, একটা পা নাই, হাত নাই, ক্রাচ দিয়ে যাচ্ছেন অথবা চোখে দেখছেন না, এরকম যদি মানুষ থাকেন তবে তারা যেন নিচতলাতেই ভোটটা দিতে পারেন যে কোনো কেন্দ্রে, এবং তাদের প্রবেশটা যেন সহজ হয়। আমাদের ভোট কেন্দ্রগুলি কিন্তু আসলে প্রতিবন্ধকতা আছে এমন মানুষদের জন্য বান্ধব না। আপনি জানেন নিশ্চয়ই যে গার্মেন্টস শিল্পে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচন উপলক্ষে। মালিকদের কী ছিল, মালিকরা বলছেন যে এটা তো ঠিক হবে না, কিন্তু মালিকদের এটা উপেক্ষা করেই তারা যে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন সেটা উপেক্ষা করেই আপনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভোটের জন্য কোনোভাবেই 2 দিনের বেশি ছুটি হওয়া উচিত না। একদিন তারা বাড়িতে যাবে আর একদিন ভোট দিয়ে ওই দিনই ফিরে আসবে। এখন তারা যেটা বলবেন সেটা হচ্ছে ভোটের দিন তো যানবাহন চলে না,
তো ভোটের দিন যানবাহন চলে না ভোট চলাকালীন সময়, কিন্তু বিশেষ ব্যবস্থা দিনে যাতে তারা ফিরে আসতে পারেন এরকম ব্যবস্থাও কিন্তু করা সম্ভব, যদি যদি সদিচ্ছা থাকে। আর এদেরকেও তো পোস্টাল ব্যালট দেওয়া সম্ভব ছিল। আমাদের গার্মেন্টস আমাদের অর্থনীতির চালিকা শক্তি। আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা বেসরকারি প্রতিষ্ঠানে আপনি কি করে সরকারিভাবে ছুটি ঘোষণা করে দেন? আপনি শুধু সরকারি ছুটির দিনগুলিতেই ছুটি হবে। সরকার এমনিতে সরকারি ছুটি কয় দিনের দিয়েছেন? গার্মেন্টসে কেন 4 দিন? এটাও তো জিজ্ঞেস করতে হবে। এটা কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছুই না, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে ছুটি দিয়ে সবাইকে ভোট দিতে পাঠানোর একটা ওনারা ব্যবস্থা হয়তো করেছেন। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো দল মনে করতে পারে যে তাদের ভোটার বেশি আছে এবং তারা যদি বাড়িতে যান তাহলে গার্মেন্টস শ্রমিকরা তাদেরকেই ভোট দেবেন, এটাও কোনো দল মনে করতে পারে। এটাও হতে পারে। সরকার কি কারণে এটা করেছে এটা তো আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। এটা কি কারো পক্ষে সহায়তা করার জন্য করলো, নাকি তারা চান যে গার্মেন্টসের নারীরা যেন ভোট না দিয়ে না থাকেন? কিন্তু এখানে পোস্টাল ব্যালট দিলে কি অসুবিধা হতো? পোস্টাল ব্যালটে ইন্টারনাল পোস্টাল ব্যালট আছে। শ্রমিকদের জন্য তার বাড়িতে গিয়ে ভোট দিতে হবে, এটা বলা মানে হচ্ছে কারখানাগুলিকে ক্ষতিগ্রস্ত করা। এটা কোনো প্রয়োজন নাই। এর আগে কি বাংলাদেশে ভোট হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু সেখানে এই ধরনের ঘটনা তো ঘটে নাই। এইবারই আমরা দেখছি 4 দিনের ছুটি দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো এটা আমাদের জিজ্ঞেস করতে হবে অন্তর্বর্তী নিশ্চয়ই এর পেছনে এটা এর উদ্দেশ্য পেছনে আছে। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। নিশ্চয়ই আমি যেটা বললাম, কোন এক পক্ষ হয়তো জরিপের মাধ্যমে পেয়েছে যে গার্মেন্টস শ্রমিকরা তাদেরকে বেশি ভোট দেয়, কিংবা গার্মেন্টস শ্রমিকরা তাদের পক্ষে। আচ্ছা, নির্বাচনে জরিপ অনেকগুলো হচ্ছে, তো নির্বাচন জরিপ প্রতিদিনই একটা না একটা বের হচ্ছে, এতে কি নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়ে? না, এসব জরিপ আসলে এক ধরনের উৎসাহ দেয় ভোটারদেরকে। যার পক্ষে এটা বের হয়ে আসে ভোটাররা মনে করে আমার দল তো জিতবে, ফলে তারা বেশ উৎসাহ পায়, আমরা ক্ষমতা যাচ্ছে, মনোবল বৃদ্ধি পায়। ভোট কে কাকে দিচ্ছে এটা তো ওই ব্যালট বাক্সে ঠিক হয়, কিন্তু এক ধরনের উৎসাহ বেড়ে যায়। দলগুলির সদস্যরা কনফিডেন্ট ফিল করে। অনেক ভোটার আছে যারা সুইং ভোটার, তারা অনেক সময় মনে করে যে এই দল যেহেতু আসছেই তাহলে একটু ভালো করে দেখি, তখন ওই দলের বিষয়গুলি তারা একটু মনোযোগ দিয়ে দেখে। আচ্ছা, কিন্তু তারপরে সিদ্ধান্ত তো ভোটার নিজে নিজেই নেয়। আর এটা প্রভাব ফেলতো হয়তো যদি আমরা দেখতাম যে এই জরিপগুলি বাস্তবসম্মত হতো। আপনি জরিপগুলির ফিগার দেখলে দেখবেন যে এগুলি খুব একটা বাস্তবসম্মত না। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা চলছে। হ্যাঁ, তো এটাতে এক্সপোর্টও বন্ধ, ইম্পোর্টও বন্ধ। তো এইভাবে একটা রাষ্ট্র কিভাবে চলছে? হ্যাঁ, মূলত নিউমোরিং টার্মিনালে মনে হয় এটা হচ্ছে। কিন্তু এই যে অবস্থাটা হবে এটা কিন্তু আমরা বলেছিলাম, এবং আমাদের কথা তো আসলে সবসময় মনে করা হয় যে আমরা কিছু জানিও না বুঝিও না, আমরা না বুঝেই বলি। কিন্তু এই পরিস্থিতি যে তৈরি হবে এটা কিন্তু সন্দেহ করা গিয়েছিল। প্রথমত এই বিদেশি কোম্পানিগুলি তো বিদেশ থেকে লেবার আনছে না। তো এইখানে যদি আমাদের শ্রমিকরা অসন্তুষ্ট হয় বা কোনো কারণে মনে করেন তারা মনে করে যে না আমরা সহায়তা করব না, তাহলে কিন্তু কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু আমাদেরই সব লোকজন ব্যবহার করছেন, শুধু শ্রমিক না, এমনকি কর্মকর্তারাও আমাদের। তারা শুধু লাভের হিসাবটা বসে বসে তারা করবেন আর কি। তো এরকম একটা অবস্থায় সেখানে যে ধরনের আপত্তিগুলো উত্থাপিত হয়েছে সেই আপত্তিগুলির সমাধান করে তারপরেই আমার মনে হয় যে এই এই হস্তান্তরের প্রক্রিয়াটা করলে ভালো হতো। যে কন্টেইনার জট লাগছে, এবং এই কন্টেইনার জটে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। মূলত আমদানি যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ডেমারেজ দিতে হয়, কিন্তু রপ্তানির বেলা যদি দেরি হয়, রপ্তানি আদেশ বাতিল হয়, অনেক সময় পেনাল্টি হয়, এবং অনেক সময় পুরো ব্যাক টু ব্যাক এলসির টাকা ঋণ হিসাবে কারখানার ঘাড়ে পড়ে। এবং এই কন্টেনারগুলি কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমামই হচ্ছে তৈরি পোশাকের। আমাদের এখান থেকে আর কি যায় কন্টেনারে আপনি বলেন? তো ফলে আমার মনে হয় যে এটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। এবং বহু ছোট ছোট গার্মেন্টস ফ্যাক্টরি যদি তাদের এই ডিলেইন শিপমেন্টের কারণে তাদের যদি ফাইন দিতে হয়, পেনাল্টি দিতে হয়, বা যেটাকে বলে আর কি যে তাদের কেটে নেয়, কিন্তু তারা টাকা কেটে নেয়, এটা যদি ঘটে তাহলে এটা বিরাট ক্ষতির কারণ হবে। কালের কণ্ঠে একটা শিরোনাম দেখছিলাম যে রাজনৈতিক উদ্দেশ্যেও নির্বিচারে আটক চলছেই। এটা হিউম্যান রাইটস ওয়াচের সম্ভবত স্টোরিটা। নির্বিচারে আটক হচ্ছে আমাদের নির্বাচনের আগে সবচেয়ে বড় ফ্যাসিবাদী বিষয়। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। 2018 নির্বাচনে আমি আমার এলাকায় ভোট দিতে গিয়েছি। তখনকার সরকারি দলের একজন নেতা, সে হঠাৎ একটা ছেলেকে দেখে বলে, ও বাইরে কেন, ও বাইরে কেন? তো আমি অবাক হয়ে বলেছি যে আপনি, ও বাইরে তো অসুবিধা কি, নিশ্চয়ই ভোট দিতে যাচ্ছে। বলে আর আপনি কিছু বোঝেন না, ওর এখানে থাকারই কথা না। আমি বলছি কোথায় থাকার কথা? বলে হাজতে।
তা বললাম কি অপরাধে? বলে ও যে আমার বিরোধী দল করে, এটাই ওর অপরাধ। আমি বলছি, মানে? বলে যে এটাই অপরাধ, আমরা তো লিস্ট পাঠিয়েছি, ওদেরকে আটক করার কথা ছিল, এই ছেলে বাইরে কেন? তো এটা দেখে আমি এত দুঃখ পেয়েছিলাম যে একটা ছেলে, একটা তরুণ, তার একটাই অপরাধ, সে বিরোধী দল করে, এবং তাকে নাকি আটক করার জন্য লিস্ট পাঠানো হয়েছিল থানায়। তো এটা নিয়ে আমি ওইখানেই প্রতিবাদ করেছিলাম, এবং ছেলেটার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমি তাকে বলছিলাম যে তুমি ভোট দাও, কিন্তু ছেলেটা রাজি হয় নাই। ছেলেটা বরং উল্টা আমাকে বলেছে যে আপনি রিস্ক নিয়েন না ভাই, বলে উনি ওই জায়গা থেকে যত দ্রুত স্থান ত্যাগ করেছে, এবং বলতে বলতে গিয়েছে যে আমি ভাই ভোট দিন, এমনি দেখতে আসছিলাম। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি প্রমাণ করে? যে এইটাই হচ্ছে ফ্যাসিবাদী কায়দা। এই যে ভোটের আগে আটক বাড়ে, এটা কেন বাড়বে? ভোটের আগে কি তারা সন্ত্রাসীদেরকে আটক করেন? তাহলে এতদিন ছেড়ে দিয়ে রেখেছিলেন কেন? রাইট। তাই না? ভোটের আগে অপরাধীদেরকে আটক করেন, তাহলে এতদিন করেন নাই কেন? এতদিন এত ভুয়া মামলা দিয়ে লোকজনকে জেলখানায় ঢুকিয়েছেন। এখানে আবার বিশেষ মতলবও থাকে। হ্যাঁ, মতলব থাকে। এই ভোটের আগে এরকম ধরে নিয়ে গিয়ে নানান ধরনের কায়দা কানুনও হয়েছে আগে, আমরা দেখেছি। লেনদেন হয়, অনেক কিছু হয়, কিন্তু এই জিনিসগুলি ভালো না। এই জিনিসগুলি নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে। এই যে বিনা বিচারে আটক, এই শব্দটাই খুব খারাপ। বিনা বিচারে আটক হবে কেন? বিচারের উদ্দেশ্যে আটক হবে, এবং তার জন্য ভ্যালিড মামলা থাকতে হবে, তদন্তে এই মামলার পক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যেতে হবে, এবং ইনভেস্টিগেটিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লোকটা আটক হবেন নাকি হবেন না। অযথা আপনি অভিযোগ পেলে আটক করবেন কোনো কারণ নেই। না। এবার আসি মিডিয়া প্রসঙ্গে। নির্বাচনে মিডিয়ার প্রভাব কতটুকু এবং মিডিয়ার দায়িত্বটা কতটুকু? আমার মনে হয় মিডিয়ার অনেক দায়িত্ব রয়েছে, কেননা গণমাধ্যম মূলত মানুষের মঙ্গলের জন্য তৈরি হয়। গণমাধ্যমের কোনো প্রয়োজনীয়তা ছিল না যদি মানুষের মঙ্গল এটার উদ্দেশ্য না হতো। একটা সময় ছিল আমেরিকা কিংবা এরকম বড় দেশগুলিতে নিউজ পেপার নিয়ে একজন ব্যক্তি রওনা দিতেন এক পাশ থেকে আরেক পাশে, এবং তিনি সরাইখানায়, ট্যাভার্নে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে নিউজ পেপারটা পড়তেন। কারণ ছাপানো অনেক কঠিন ছিল, এবং এই ছাপানো পত্রিকা মানুষের কেনাও অনেক কস্টলি ছিল। তারপরে এখানে বিজ্ঞাপন আসলো, তারপরে এখানে নানানভাবে নিউজ পেপারকে সাবসিডাইজড করা হলো, প্রিন্টিংয়ের খরচ কমলো, ধীরে ধীরে মানুষ বাড়িতে সকালবেলা নিউজ পেপার পেতে শুরু করলো। এবং এই নিউজ পেপার একটা দলিল, কিন্তু একটা সময়ের দলিল। আপনি চাইলে ইন্টারনেটের কোনো কিছু একটা ডিলিট কমান্ড দিয়ে মুছে দিতে পারবেন। হ্যাঁ, এটা বোঝা যায় না। এইটা কি আরো কাছে যদি থেকে যায়, এটা মোছা যায় না। সংবাদপত্রের যে শক্তি, এই শক্তিকে কিন্তু এখনো অগ্রাহ্য করার মতো জায়গাতে পৃথিবী পৌঁছায় নাই। কেননা এটা অন করার জন্য একটা ব্যাটারি লাগে না, একটা ইলেকট্রিকের কানেকশন লাগে না। এটা একবার ছাপা হয়েছে মানে আপনার হাতে চলে গিয়েছে, মানে এটা আপনার কাছে আছে। এবং আমি ইংল্যান্ডে গিয়ে একটা বাসায় গিয়েছিলাম, সেই বাসাটা যারা রিনোভেট করছে, তারা ওই বাসার যে ফল সিলিং, সেটার উপরে প্রায় 30 বছরের সংবাদপত্র পেয়েছিল। এবং সেইখান থেকে খুঁজে আমি বের করেছি আমার জন্ম তারিখে লন্ডনের একটা বিখ্যাত পত্রিকা বের হয়েছিল, সেটা আমি বের করেছি খুঁজে। এটা একটা অসম্ভব আনন্দের ব্যাপার। ওই নিউজ পেপারটা ওই দেশে প্রকাশিত হয়েছে, আমি কোনোদিন এখানে যাব কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি কিন্তু গিয়েছি, এবং ওই ঘটনাটা ঘটেছে, এবং আমি আমার জন্ম তারিখের পত্রিকাটা আমি ওইখান থেকে বের করেছি। এটা নিউজ পেপার না হলে এটা সম্ভব ছিল না। এটা তো অন্য কোনোভাবে সম্ভব ছিল না। এবং ওই যেটা বললাম যে ডিভাইস মরে গেলে নাই, মেমোরি ইরেজ করে দিলে নাই, কিন্তু নিউজ পেপার থেকে যায়। ফলে এটা একটা অন্য গল্প করে ফেললাম নিউজ পেপারের শক্তি বলতে গিয়ে। কিন্তু নিউজ পেপার বলেন বা অন্যান্য গণমাধ্যম বলেন, আমার মনে হয় তাদের দায়িত্ব হচ্ছে সঠিক সংবাদটি পৌঁছে দেওয়া, কোনো প্রার্থীর পক্ষে না গিয়ে বরং প্রার্থীদের ম্যানিফেস্টোকে, এবং এই যে দলগুলি ম্যানিফেস্টো দিয়েছে, এটাকে নির্মোহভাবে বিচার করা, একেবারে নৈর্ব্যক্তিকভাবে বিচার করে বলা উচিত যে কোন কোন যে প্রতিশ্রুতি আসলে পালন করা যাবে এবং কোনটা যাবে না, কোনটা মিথ্যা কোনটা সত্য। অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলিকে চিন্তা করা উচিত, স্বাস্থ্যের প্রতিশ্রুতিগুলি চিন্তা করা উচিত, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যেসব প্রতিশ্রুতি আছে সেগুলি চিন্তা করা উচিত, নিরাপত্তা, অর্থাৎ মৌলিক যে জায়গাগুলি, সেইগুলির বিষয়ে দলগুলি যদি কোনো মিথ্যা, ভুল, অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে থাকে, এগুলি জনগণের কাছে তুলে ধরা দরকার। কারণ জনগণ ইনফর্মড হবে তাহলে কোত্থেকে? রাজনীতিবিদ তাকে সত্যি কথা বলবে না, দলীয় কর্মীরাও বলবে না, এটা বলতে পারবেন আপনারা, এবং আপনারাই অতীতে পেরেছেন। আর কেউ যদি বলে নিউজ পেপার পক্ষ নিচ্ছে, তাহলে এটা তাদের ব্যর্থতা। কারণ নিউজ পেপার পক্ষ নেয়, এটা নেয়, কিন্তু পৃথিবীতে সব দেশে নেয়। কোন দিকে পক্ষ নেয়? যে দিককে তারা মনে করে যে জনগণের জন্য বেশি বান্ধব। এই মুহূর্তে মিডিয়া কতটা স্বাধীন? মিডিয়া স্বাধীন না। মিডিয়া বাংলাদেশে কোনোদিন স্বাধীন ছিল না। মিডিয়াকে এক ধরনের ওই বড় মাছ ধরলে, যারা মাছ ধরে দেখবেন যে মাছটাকে একটু ছেড়ে দেয়, ওটা অনেক দূর যায়, আবার টেনে টেনে নিয়ে আসে ছিপে, আবার ছেড়ে দেয়, এইভাবে মাছটাকে দুর্বল করে।
আমাদের মিডিয়াকে এইভাবে দুর্বল করা হয়েছে। মিডিয়া অনেকখানি সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। তারা ভয় পায় যে তাদেরকে আক্রমণ করা হবে, তাদের ওখানে ঢুকে পড়া হবে, তাদের প্রতিষ্ঠান দখল করে নেওয়া হবে, তাদের সম্পাদককে তাড়িয়ে একটা অদ্ভুত লোককে সম্পাদক বানিয়ে দেওয়া হবে। মানে এই যে হযবরল অবস্থা, এইখানে মিডিয়াকে প্রোটেক্ট করার দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং সরকারের। প্রেস কাউন্সিল আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে এবং রাষ্ট্রের আইন আছে। কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যম ইভেন জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। টেলিভিশনের মধ্যে লোক ঢুকে পড়ে বলেছে ওকে ওকে ছাঁটাই করতে হবে, উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে সংবাদ গ্রহণকারীর চাকরি চলে গিয়েছে, নাম ধরে বলা হয়েছে অমুক অমুক দোষর, তাদেরকে চাকরিচ্যুত করে দাও, সংবাদপত্রের ভেতরে ঢুকে সংবাদপত্র আমরা নিলাম, এইভাবে নিয়ে নিয়েছে। তো এই জিনিসগুলি তো ভালো হয় নাই, এবং এইগুলির কারণেই আমি মনে করি যে মিডিয়া যদি কোনো কারণে বিগড়ে গিয়ে থাকে, এই জন্যই গিয়েছে। কেননা আপনি যদি হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তারকে বের করে দিয়ে বলেন যে আমি নিলাম, তো ডাক্তার যতই একে অন্যের বিরুদ্ধে রাজনীতি করুক, এই জায়গাতে কিন্তু এক হয়ে যাবে। সেই শেষ প্রান্তে দেখা যায়, শেষ পর্যন্ত কি দাঁড়ায়? শেষ পর্যন্ত দাঁড়ায় সামনের নির্বাচনটি আমার মনে হয় যে রাজনীতিবিদদের জন্য যতখানি না পরীক্ষা, তার চেয়ে বেশি পরীক্ষা জনগণের। কেননা জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং জনগণকেই তার ভোটিং রাইটসটা এস্টাবলিশ করতে হবে অধিক মাত্রায় ভোট দিয়ে। আমি ভোটটা দিলাম না, গেলাম না, আরে যা হবার তাই হবে, এটা ভাবার কোনো কারণ নাই। এবং আমি মনে করি যে আমি পতিত স্বৈরাচারের দলের সমর্থক ছিলাম, এর আগে ভোট দিয়েছি তাদের মার্কায়। সরাসরি বলি যে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, আমি মনে করি না যে ভোট বর্জন করা তাদের জন্য ভালো কোনো কারণ হবে। বরং তারা যে গণতান্ত্রিক দল, এটা প্রমাণ করার উপায় হচ্ছে গণতন্ত্রের সুযোগটা নেওয়া, ভোটটা দেওয়া, এবং এইখানে গিয়ে তাদের ভোটের শক্তিটা প্রমাণ করা উচিত যে তারা চাইলে কাউকে জেতাতে পারেন, হারাতে পারেন। এই ক্ষমতা কি তাদের আদতে আছে? এটা তো একটা প্রশ্ন। তাহলে আমি মনে করি যে সকলের গিয়ে ভোটটা দেওয়া উচিত। আমার দল মানে নাই, ভোট আমি গেলাম না। ভোট বয়কটটা বা বর্জনটা কোনো সমাধান না। ভোট বয়কট করা মানে আমি আমার অধিকার ছেড়ে দিলাম। ভোট তো প্রত্যেকের একটা একটা নিজস্ব, ভোট তো কোনো দলের সম্পত্তি না। না, তো আমি যদি আমার কোনো নীতি এবং আদর্শ থাকে, সেই আদর্শকে টিকিয়ে রাখার জন্য, সেই আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য আমি মনে করি যে সেই আদর্শের কাছাকাছি কোনো প্রার্থী থাকলে তাকে আপনি ভোট দিবেন। আপনি দল মার্কা এটা দেখবেন কেন? তো সেইভাবে আমি মনে করি যে দলের সম্পত্তি ভোটার না, দলটা ভোটারদের সম্পত্তি, হ্যাঁ, তাই না? রাইট। জনগণের মালিকানা যদি রাষ্ট্র থাকে, তাইলে জনগণের মালিকানায় দলও আছে। হ্যাঁ, এবং নেতা নেত্রী তো জনগণের মত নিয়ে নেতা নেত্রী হওয়ার কথা। স্বৈরতন্ত্র তো এইটাই করে, ভোটারকে নিজের সম্পত্তি বানায়, দেশকে নিজের সম্পত্তি বানায়, সব কিছুর মালিক উনি একা। তো সেইটাই ভুল প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে ভোটাররা ঠিক সিদ্ধান্ত দেয় এবং জনগণের মালিকানাতেই দল, দলের মালিকানা জনগণ না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।